উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি। উনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে উনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন, উনি টাকা আনবেন, নিবেন, এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকালে ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঢাকা উড়ে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। পারিবারিক ভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা যতদূর জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে। তারপর দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি। ওনার ব্যক্তিগত টাকা উনি ঢাকা থেকে নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। দেখুন, নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা, আপনারা জানেন যে ব্যাংক বন্ধ, ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না। স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয়, উনি কিভাবে টাকা নিয়ে আসবেন? না, উনি তো আজকে উনি শিক্ষকতাও করেন, উনি একজন শিক্ষক, পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি, ওনার বাসায় একটা গার্মেন্টস আছে। আমি ওনার ফ্যামিলির কাছ থেকে জেনেছি গার্মেন্টস আছে। হ্যাঁ, ঠাকুরের বাসায় গার্মেন্টস আছে। আর এটা তো আমার জানার কথা না ভাই, এটা তো হলো না, আমি বলতেছি যে উনার বাসায় কতগুলো মেশিন আছে, কতগুলো কাপড় আছে, কত টাকার উনার লেন, এটা তো আমার জানার কথা না। আমি উনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং উনার কি অবস্থা। তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন। এইটুকু আমার ওনার জিজ্ঞেস করেছি আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা, তখন ওরা বললেন হ্যাঁ আমাদের একটা ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা যদি অবৈধ হতো, উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি, ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে, সেখানে নানাভাবে চেক ওটা, ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না? আমাদের 3টা আসন, এখানে 3টা আসন পরিচালনার জন্য 3জন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন। এই পরিচালকগণই মূলত আমাদের নির্বাচন 3টা আসন পরিচালনা করছেন। উনি ওভারঅল তদারকি করেন। ওনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন, ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন, উনি টাকা আনবেন, নিবেন, এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমার কথা হলো, এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অথচ দেখেন 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো। 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকালে ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঢাকা উড়ে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুন। আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোনো সংস্থার পক্ষ থেকে।